where the mind is without fear and the head is held high, where knowledge is free. অনলাইন ইতিহাস ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা উপস্থিত হয়েছি ইতিহাসের দশম শ্রেণীর ইতিহাসের একটা নতুন অধ্যায় নিয়ে। সে অধ্যায়ের নাম অলরেডি বোর্ডে লেখা আছে, সংঘবদ্ধতার গোড়ার কথা। এই সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায়টিতে আমাদের টোটাল 3টে টপিক আছে। এক একটা টপিকে এক একটা আলাদা আলাদা বিষয়বস্তু আছে, সেই সব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তা এই অধ্যায়ের থেকে 4 নম্বরও প্রশ্ন আসে, মাধ্যমিকে 8 নম্বরও প্রশ্ন আসে, 2 নম্বরের প্রশ্ন আসে, এমসিকিউ আসে, 1 নম্বরও আসে। এবং এখান থেকে একটা দুটো জায়গা আমাদের ম্যাপ পয়েন্টিংও আসে। ইতিহাসের ম্যাপ পয়েন্টিং যেটা আসে 4 নম্বরের, সেখানেও একটা দুটো স্থানের জায়গা এখান থেকে নাম আসে। আমরা খুব ভালো করে এই অধ্যায়টা ভালো করে পড়ব। এই অধ্যায়ের যে ফার্স্ট টপিক বা প্রথম যে বিষয়টা, সেখানটাতে কি আছে, 1857 সালে বা 1857-এর সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, এই সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল, কোথায় কোথায় হয়েছিল, এই সিপাহী বিদ্রোহের প্রকৃতি, চরিত্র, কারণ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করতে হবে না। আমাদের বিস্তারিত আলোচনা আমাদের সিলেবাসের মধ্যে নেই। প্লাস এই 1857 সালের বিদ্রোহের পর বা সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষের ইতিহাসে একটা চেঞ্জ বা পরিবর্তন হয়। এবং পরিবর্তনটা কীরকম পরিবর্তন, 1857 পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তাদের অধীনে সমস্ত কিছু কাজকর্ম চলছিল। 57 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর, সিপাহী বিদ্রোহের পর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতা চলে যায় ব্রিটিশ পার্লামেন্টের হাতে। অর্থাৎ এবার ডাইরেক্ট ব্রিটিশ পার্লামেন্ট নিয়ন্ত্রণ করবে। এবং সেই অনুযায়ী ভারতবর্ষে নতুন আইন তৈরি হচ্ছে, ভারত শাসন আইন। মহারানীর ঘোষণাপত্রের মধ্য দিয়ে ভারত শাসন আইন তৈরি হচ্ছে। সেইটাও আমাদের এই টপিকের মধ্যে আছে। এক টপিক হচ্ছে যে এই সিপাহী বিদ্রোহে আমাদের বিশেষ করে বাংলায়, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা, এখানকার যে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ছিল, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, সেই শিক্ষিত বাঙালি সম্প্রদায়েরা তাদের কি মনোভাব ছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এই পার্টটা, ফার্স্ট পার্ট এই অধ্যায়ের। ঠিক আছে, তাহলে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, কী ধরনের বিদ্রোহ ছিল, এটা নিয়ে একাধিক ঐতিহাসিকদের বিতর্ক আছে, মতবাদ, তাদের মধ্যে মতভেদ আছে। কোনো ঐতিহাসিক এটাকে সিপাহী বিদ্রোহ বলছেন, কোনো ঐতিহাসিক এটাকে সামন্ত বিদ্রোহ। আমরা সব আলোচনা করবো, ডিটেলস আর আলোচনা করবো, যেটা আছে অধ্যায়ে সেটা নিয়ে
বলছি। এটা গেল ফার্স্ট টপিক। সেকেন্ড টপিক যেখানে আছে সেটা হচ্ছে মানে এই অধ্যায়ের সভা সমিতির যুগ। সভা সমিতির যুগ বলতে কোন সময়টাকে বোঝায় এবং সেই সময়তে কতগুলি সভা সমিতি গড়ে উঠেছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, কার্যাবলী কী ছিল, সেগুলো নিয়ে আলোচনা আছে সেকেন্ড টপিক। থার্ড টপিক যেটা আছে সেটা হচ্ছে গিয়ে জাতীয়তাবাদের উন্মেষ। জাতীয়তাবাদ মিন্স হচ্ছে গিয়ে, জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের অনুভূতি। একটা নির্দিষ্ট ভূখণ্ডে থাকতে থাকতে ভাষাগত, সংস্কৃতিগত, ধর্মীয়গত দিক থেকে আমরা ঐক্যবদ্ধভাবে থাকছি, বসবাস করছি। সেই ঐক্যবদ্ধ থাকতে থাকতে একটা ঐক্যের অনুভূতি তৈরি হচ্ছে প্রত্যেকের মধ্যে, এবং সেই ঐক্যের অনুভূতির সাথে যখন দেশপ্রেম যুক্ত হয়, ঐক্য মানে আমরা যখন এক জায়গায় থাকছি, একটা জায়গাতে বসবাস করছি, একই ভূখণ্ডে বসবাস করছি, সেখানে ভাষাগত হতে পারে, শিক্ষাগত হতে পারে, সমস্ত দিক থেকে একটা ঐক্যবোধ তৈরি হয়। সেই ঐক্যবোধের সঙ্গে যখন দেশপ্রেম যুক্ত হয় তখন উন্মেষ ঘটে জাতীয়তাবাদ। তা এই ভারতবর্ষের জাতীয়তাবাদের উন্মেষ কিন্তু 1857 পর আস্তে আস্তে গড়ে উঠছে, এবং সেই জাতীয়তাবাদের হাত ধরেই কিন্তু দেশ স্বাধীনতা হয়েছে। অর্থাৎ আমি দেশ যে পরাধীন, দেশে যে এতভাবে অত্যাচার করছে, সেটা যখন আমাদের মধ্যে বোধ না জন্মাবে, তাহলে তো আমরা তাদেরকে দেশ থেকে তাড়াতে পারবো না, বা তাদের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি। তা এই জাতীয়তাবাদ উন্মেষ কাদের হাত ধরে হয়েছিল? একাধিক ক্ষেত্র হয়েছিল, কিন্তু এই অধ্যায়ের আমাদের যেটা পড়তে হবে, লেখায় রেখায় জাতীয়তাবাদের উন্মেষ। লেখায় রেখায় জাতীয়তাবাদ, লেখায় রেখা হচ্ছে কিছু উপন্যাস, গ্রন্থ এবং কিছু চিত্রারে, যেরকম বর্তমান ভারত, আনন্দমঠ উপন্যাস, গোরা উপন্যাস, ভারত মাতা চিত্র, ব্যঙ্গচিত্র, এর মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটছে ভারতবর্ষে, কত খ্রিস্টাব্দের পর থেকে, 1857 পর থেকে, সেইটা বিষয়টা। তাহলে এই অধ্যায়ের তিনটে বিষয় পেলাম। একটা হচ্ছে কি 1857 সিপাহী বিদ্রোহ, তার গতি প্রকৃতি, চরিত্র, শিক্ষিত মানুষের মনোভাব একটা দিক। সেকেন্ড পার্টটা হচ্ছে কি সভা সমিতির যুগ, কয়েকটা সভা সমিতি কেন গড়ে উঠছে, উদ্দেশ্য কী ছিল, কার্যাবলী কী ছিল। আর একটা হচ্ছে কি জাতীয়তাবাদের উন্মেষ। এই তিনটে টপিক আমাদের এই অধ্যায়ে আছে। খুব বড় অধ্যায় এটা নয়, ভালো করে পড়বো, খুব সহজ অধ্যায়, এবং এখান থেকে যে মাধ্যমিকে যে প্রশ্নগুলো আছে খুবই সহজ ধরনের প্রশ্ন আসে, এবং সেটার জন্য আমরা প্রত্যেকটা আলোচনার সাথে সাথে বলে দেবো যে এই ধরনের প্রশ্ন আসবে, কোনটা 4 নম্বরের প্রশ্ন হতে পারে, কোনটা 8 নম্বরের প্রশ্ন হতে হবে, সেটা আলোচনার মধ্যে দিয়ে জানাবো। তো এই সংঘবদ্ধতার গোড়ার কথা যে ফার্স্ট টপিক হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ 1857 সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে? 1857। সিপাহী বিদ্রোহ। এর ঠিক 100 বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, 1857 ঠিক 100 বছর আগে, তাহলে তখন ছিল 1757 সালে কি বিদ্রোহ হয়েছিল, কি যুদ্ধ হয়েছিল? একটা পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধ আমরা জানি 1757 23শে জুন পলাশির আমবাগানে বাংলার নবাব সিরাজ উদ্দৌলার সাথে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকে পলাশির যুদ্ধ বলা হয়। এবং তারপর থেকে, পলাশি যুদ্ধের পর থেকে আস্তে আস্তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে থাকে, এবং শুধু বাংলাতে নয়, বাংলা প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, আস্তে আস্তে সব জায়গাতেই তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ঠিক 100 বছরের মধ্যে, অর্থাৎ 1757 থেকে 1857, এই সময়কালটাকে বলা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকাল। কি বললাম? 1757 থেকে 1857কে বলা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকাল। অর্থাৎ একটা কোম্পানি ভারতবর্ষের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। কোন কোন দিক থেকে? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সমস্ত দিক থেকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করেছে, এবং সেই নিয়ন্ত্রণের ফলে কোনো জায়গাতে বেশিরভাগই ক্ষতি হয়েছে। যখন ক্ষতির শিকার হচ্ছে, যখন মানুষের বা জাতির ক্ষতি হচ্ছে, তখন তারা বিদ্রোহ করছে। ঠিক আছে, বিদ্রোহ চ্যাপ্টারতে আমাদের আগের অধ্যায়ে আমরা পড়েছি যে বিদ্রোহ কাকে বলে,
যে একটা নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট অঞ্চলে, একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে যখন দীর্ঘদিন ধরে জমায়িত পুঞ্জীভূত ক্ষোভ, অর্থাৎ ক্ষোভটাকে অসন্তোষ, ক্ষোভ আস্তে আস্তে জমতে সেটা যখন একদিন বহিঃপ্রকাশ ঘটে, ঠিক আছে, সেই বহিঃপ্রকাশকে বলা হয় বিদ্রোহ। তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে, একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মধ্যে হতে পারে তাদের ওপর চাপিয়ে দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে, সেই অসন্তোষ একদিন যখন বহিঃপ্রকাশ ঘটে তখন সেটা হয় বিদ্রোহে আকার ধারণ করে। এরকম 1757 থেকে 1857 প্রায় 54টা বা 54 বার 54 টাইমস হচ্ছে কি বিদ্রোহ দেখা দিয়েছে, ঠিক আছে। এছাড়াও 4-5 বার করে হচ্ছে বিদ্রোহ, সিপাহীরাও বিদ্রোহ করেছে। সিপাহীরা সেনাবাহিনী যারা কাজ করে, চাকরি করে, তাদেরকে সিপাহী বলা হয়, যেটা আমাদের এখন বলে ইন্ডিয়ান আর্মি। এই সিপাহী বাহিনী বা সেনাবাহিনীও তৈরি করেছিল ব্রিটিশরা। তা এই সেনাবাহিনী বা সিপাহীরা এরাও বিদ্রোহ করেছিল। তা 1757 খ্রিস্টাব্দ থেকে আর 57 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের মানে সময়কালে যে বিদ্রোহগুলো হয়েছিল তার থেকেও সব থেকে বেশি স্বতঃস্ফূর্ত এবং সুদূরপ্রসারী ফলাফল দেখতে পাওয়া যায় 1857 সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে। এবং এই 1857 সিপাহী বিদ্রোহের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে 100 বছর শাসনকাল ছিল, সেই 100 বছর শাসনকালের মূলে কুঠারাঘাত করেছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনভার সরকার বাধ্য হয়ে ইংল্যান্ড তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। তা 1857 সিপাহী বিদ্রোহের হচ্ছে গিয়ে সেই সময়তে বড় লর্ড বা ভারতবর্ষের যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ভারতবর্ষের সেই সময়তে গভর্নর জেনারেল ছিলেন। সেই সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। তা সিপাহী বিদ্রোহ তো একটা নির্দিষ্ট কারণের মধ্যে হতে পারে, একাধিক কারণ ছিল, যে একটা হঠাৎ করে কারণ হলো সেই কারণের পরিপ্রেক্ষিতে সিপাহী বিদ্রোহ, তা তো হয়নি, একাধিক কারণ ছিল। সেই কারণগুলি আমাদের বিস্তারিতভাবে আলোচনা করার দরকার নেই, কারণ আমাদের সিলেবাসে অত নেই। তবে আমি সংক্ষেপে বলছি। তা এই সিপাহী বিদ্রোহ লর্ড ক্যানিংয়ের সময়তে হয়েছিল 1857। তার পিছনে আমি 4টে কারণে ভাগ করব। একটা হচ্ছে গিয়ে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, আর হচ্ছে গিয়ে সামরিক কারণ, ঠিক আছে। তাহলে কি বললাম? রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ এবং সামরিক কারণ। এই কারণগুলি তো একদিনে হয় না, আস্তে আস্তে তাদের কার্যকলাপের মধ্য দিয়ে যখন ক্ষোভটা সঞ্চিত হচ্ছে বা অসন্তোষ জন্মাচ্ছে তখন তারা বিদ্রোহে আকার ধারণ করে, বিদ্রোহ সংগঠিত করছে। কার বিরুদ্ধে বিদ্রোহ সংগঠিত করছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে। তা এই রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, প্রত্যেকটা ক্ষেত্রে যে ব্রিটিশরা যে শাসন কার্য পরিচালনা করেছিল, যে রাজনৈতিক কারণের ক্ষেত্রে নবাবী আমলকে 1757 যে বাংলা নবাবী আমল ছিল, মারাঠাদের শাসন ব্যবস্থা ছিল, মহীশূরের শাসন ব্যবস্থা ছিল, পাঞ্জাবের শাসন ব্যবস্থা ছিল, সমস্তটাই তারা নিজেদের কুক্ষিগত করে নিয়েছে। এবং লর্ড ডালহৌসির আমলে অযোধ্যা সপ্তবিলোপ নীতি, তারপরে অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড ওয়েলেসলির, এগুলি সবই ভারতবর্ষের শাসন ব্যবস্থার ক্ষেত্রে বা ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে একটা অন্যতম প্রভাব ফেলছে। এবং চিরাচরিত যে জমিদারি সিস্টেম, চিরাচরিত যে তালুকদারি সিস্টেম, তাদের ক্ষেত্রেও একটা অন্যতম বিরোধের সৃষ্টি হচ্ছে এবং সেই বিরোধটা আস্তে আস্তে বিদ্রোহ আকার ধারণ করছে। রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণের ক্ষেত্রে ব্রিটিশরা ভারতবর্ষের দেওয়ানি লাভ করার ফলে তারা নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা অর্থাৎ ট্যাক্স সিস্টেম চালু করছে। এই নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে আমরা জানি বাংলাতে চিরস্থায়ী বন্দোবস্ত, দক্ষিণ ভারতবর্ষে রায়তওয়ারি বন্দোবস্ত, পাঞ্জাবের সাইডে ভাইয়াচারি বন্দোবস্ত, উত্তর ভারত দিকে মহলওয়ারি বন্দোবস্ত। এবং আগে যে ট্যাক্স সিস্টেম ছিল সেটাকে নতুন করে সাজাচ্ছে এবং সেই ট্যাক্সের পরিমাণটাও বাড়ছে এবং যারা ট্যাক্স দিতে পারছে না তাদের উপর অত্যাচারও করা হচ্ছে। এবং সেই অত্যাচার করতে, শুধু অত্যাচার নয়, বহু জমিদারদের জমিদারি চলে গিয়েছিল, বহু তালুকদার, উত্তর ভারতে যে তালুকদার ছিল তার তালুকদারদের ক্ষমতা চলে গিয়েছে, তালুকদারদের ক্ষমতা চলে গিয়েছে। সংখ্যায় পরিসংখ্যান বলা হচ্ছে যে উত্তর ভারতের প্রায় 21,000 তালুকদার তাদের ক্ষমতা চলে গিয়েছে।
বোম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, বাংলা প্রেসিডেন্সি প্রায় 2 থেকে 3 হাজার জমিদারদের তাদের জমিদারি হারিয়ে ফেলেছে। তাহলে জমিদাররাও কিন্তু চাইছে সেই তাদের ক্ষমতাকে আবার ফিরে পেতে, তালুকদাররাও চাই তাদের ক্ষমতাকে ফিরে পেতে, কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না। সেই জায়গাটা কারা তৈরি করে দেবে? সিপাহীরা। একটা বিদ্রোহের কেন্দ্রস্থল তৈরি করে দিয়ে বা বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করে দেবে, সেখানে তারা অংশগ্রহণ করবে। ঠিক আছে, এইভাবে অর্থনৈতিক কারণের দিক থেকে, এবং শুধুমাত্র অর্থনীতিটা নয়, ভারতবর্ষের বাণিজ্য ব্যবস্থা, শিল্প বাণিজ্যটাকে টোটালটাই ব্রিটিশরা পরিচালনা করেছে। ভারতবর্ষের কুটির শিল্প ধ্বংস হয়ে গেছে, অবশিল্পায়ন দেখা দিচ্ছে, কাঁচা মাল রপ্তানির ক্ষেত্রে বাণিজ্যিক ফসল চাষ হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমাদের যেরকম এখানে নীল বিদ্রোহ হয়েছিল, পরবর্তী দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল, তার আগেও তো অনেক কৃষক বিদ্রোহ হয়েছে। কৃষকরা তাদের এর বিরুদ্ধে বিদ্রোহ শোনা করছে, মানে এই টোটাল অর্থনীতিটাও কিন্তু ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। সেটাও কিন্তু সিপাহী বিদ্রোহটা অন্যতম কারণ, অর্থনৈতিক কারণ। সামাজিক কারণের ক্ষেত্রে অন্যতম আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে ধর্মান্তরিতকরণ অর্থাৎ খ্রিস্টানরা ভারতবর্ষে এসে ধর্মান্তরিতকরণ করছে, অর্থাৎ হিন্দু মুসলিম তাদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। এবং ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, তারা বারবার নেটিভ এবং নির্লজ্জভাবে গালিগালাজ করত এবং আমাদের সমাজ সংস্কৃতিকে দেখতেই পারতো না তাদের। এবং শ্বেতাঙ্গ, ওরা সব থেকে যে শ্বেতাঙ্গরা ঠিকঠাক, মানে ওরা হচ্ছে কি সবার উপরে। খ্রিস্টাঙ্গরা অর্থাৎ কালো চামড়ার মানুষরা এরা একদম বর্বরচিত, এদের মধ্যে কোনো শিক্ষার আলো নেই। এইভাবে সমাজকে বা সমাজের যে কাজকর্ম সেটাকে তারা অবহেলা করত। এবং তাদের কিছু সামাজিক কাজকর্ম ছিল, সেই সামাজিক কাজকর্মেও কিছু শ্রেণীর মানুষ আর কি অতিষ্ঠ হয়ে পড়ছে। তখন তারা একটা বিদ্রোহের প্রেক্ষাপট খুঁজছে এবং সেই বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করছে সিপাহী বিদ্রোহ। তাহলে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণের মধ্যে পেলাম। এর সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটা, সেটা হচ্ছে গিয়ে সামরিক কারণ। 4 নম্বর যে সামরিক কারণ যেটা সিপাহী বিদ্রোহকে আরও বেশি ত্বরান্বিত করে। সামরিক অর্থাৎ সেনাবাহিনীতে যে সমস্ত সিপাহীরা চাকরি করত বা কাজ করত, তাদের বেতন বৈষম্য ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ যারা কৃষ্ণাঙ্গ অর্থাৎ ভারতীয় সিপাহী, তাদের বেতন ছিল বছরের শেষে দেখা যাবে যে 84 টাকা না কত টাকা। আর অথচ সেই একই পোস্টে চাকরি করছে, বছরের শেষে দেখা যাচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীর হচ্ছে গিয়ে $1050 এরকম উপরে, অর্থাৎ ওদের টাকা বেতন সবথেকে বেশি, ভারতবর্ষের সিপাহীদের সবথেকে বেতন কম, অথচ কাজ সে একই রকম করছে। একটা বেতন বৈষম্য। খাবারগত অর্থাৎ তাদের রেশন ভালো থাকবে, ভারতবর্ষের সেনাবাহিনীর জন্য খাবারের গুণগত মানটা খারাপ। শুধুমাত্র খাবার নয়, বেতন নয়, এছাড়াও তাদের কিছু আইন নিয়ে আসছে আর কি। কিছু আইন নিয়ে আসছে, যেরকম জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, 1856 খ্রিস্টাব্দে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট, যার মধ্যে ভারতবর্ষের সেনাবাহিনীকে ফেলা হচ্ছে। এই আইনে কী বলা হচ্ছে? 1857 জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্টের মধ্যে তাদেরকে যে কোনো জায়গাতে তাদেরকে পাঠাতে পারে, ভারতবর্ষের সেনাবাহিনীকে যে জায়গায় যায় সেখানেই পাঠাবে। এবং তাদের যে নিয়মকানুন যখন মানবে না, তখন তারা দেশের বাইরেও অন্য জায়গাতে তাদেরকে পাঠাবে। সেই সময় সিপাহীদের মধ্যে একটা ধারণা ছিল, বা ভারতবর্ষের সংস্কৃতি বা সমাজের মধ্যে একটা ধারণা ছিল যে সমুদ্র যাত্রা বা যদি সমুদ্র অভিযান করা হয় তাহলে নাকি জাত ধর্ম চলে যায়। তা জোরপূর্বক ওই ভারতবর্ষের, যাতে এটা হয়, ভারতবর্ষের সেনাবাহিনীকে সেই সমুদ্র যাত্রাতে পাঠানো হতো। দুর্গম এলাকাতে কে যাবে? ভারতবর্ষীয় সেনাবাহিনী, সেখানে ইংরেজ সেনাবাহিনী যাবে না। প্রমোশন কারা পাবে, মানে উচ্চ পদে কারা চাকরি পাবে? যোগ্যতা আছে, একই যোগ্যতা, ভারতবর্ষের সেনাবাহিনীর যা যোগ্যতা, ব্রিটিশ সেনাবাহিনীর সে একই যোগ্যতা, কিন্তু উচ্চ পদে কারা যাবে? উচ্চ পদে আসন লাভ করবে ব্রিটিশ সেনারা, ভারতবর্ষের সেনাবাহিনীর কোনো প্রমোশন পাবে না। টোটালটা এরকম একটা বৈষম্য তৈরি হচ্ছে। এবং এই বৈষম্যের শিকার হতে 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 বা এই ক্ষোভ জমতে, অসন্তোষ জমতে একদিন তো বহিঃপ্রকাশ ঘটবেই। একজনকে আমি অত্যাচার করছি, প্রথম দিন কিছু বলবে না, তৃতীয় দিন কিছু বলছে না, তৃতীয় দিন করছে না, যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সে যে কোনো জাতি হোক, যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন তার দেওয়ালে যার পিঠ থেকে যাবে দেওয়ালের, আর তার পিছিয়ে তার যাওয়ার জায়গা নেই, তখন সে আন্দোলনের পথ নেবে, বিদ্রোহের পথ নেয়, বিপ্লবের পথ নেয়।
বিদ্রোহ, আন্দোলন, বিপ্লব এর মধ্য দিয়ে পরিবর্তন হয়, এর মধ্য দিয়ে অধিকার আদায় করার একটা পথ ইতিহাস সেটাই প্রমাণ করে যে কোনো শ্রেণী বা কোনো জাতি সে যার অত্যাচার করছে সেটা সহ্য করে যাচ্ছে, তার কিছু পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। সহ্য করতে 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 একদিন যখন তার বিরুদ্ধে যখন আন্দোলন বিদ্রোহ সংগঠিত করে তখন তার পরিবর্তন হয়। তা সিপাহীরা বলছে এই সমস্ত কারণগুলি তখন সিপাহীদের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি করছে, তখন তারা একটা বিদ্রোহের পথ বেছে নিচ্ছে। এভাবে তারা বিদ্রোহের, এটা গেল সামরিক কারণ। এখানে আমি এই চারটে যে কারণটা বললাম, এই কারণকে বলা হয় পরোক্ষ কারণ। ঠিক আছে, পরোক্ষ কারণ, কারণের যে দুটো ভাগ, একটা পরোক্ষ কারণ আর যে প্রত্যক্ষ কারণ। ঠিক আছে, একটা ইনডাইরেক্ট কজ, একটা ডাইরেক্ট কজ, অর্থাৎ প্রত্যক্ষ কারণ। এই প্রত্যক্ষ কারণটা ছিল সিপাহী বিদ্রোহের এটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পরীক্ষার সময় 2 নম্বরের প্রশ্ন আসে, প্রশ্ন আসে প্রত্যক্ষ কারণ, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? প্রত্যক্ষ কারণ ছিল যে এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল, এই এনফিল্ড রাইফেল একটা নতুন ধরনের একটা বন্দুক। ঠিক আছে, এই নতুন ধরনের বন্দুকটা 1853 খ্রিস্টাব্দে এর প্রচলন করা শুরু হয়। মানে এটা উন্নত ধরনের একটা বন্দুক, যেটা ওজনে, বন্দুকে তো ভারী থাকে, ওজনটা কম, ভালো গুলি চালানো হয়, সহজেই ক্যারি করা যাবে, যুদ্ধ সরঞ্জাম, অন্যতম একটা যুদ্ধাস্ত্র হিসাবে এনফিল্ড রাইফেল পরিচিত। এবং এই এনফিল্ড রাইফেলকে ভারতবর্ষের সেনাবাহিনীর মধ্যে এটা ইনক্লুড করবে ব্রিটিশ সেনাবাহিনী। ভালো কথা, খুব ভালো জিনিস। এবং এখানে যে টোটা বা কার্তুজ, এই এনফিল্ড রাইফেলের যে টোটা, অর্থাৎ টোটা মানে কোনটা, যে এই রাইফেলে একটা গুলি ভরতে হবে, তো রাইফেলে গুলি ভরতে হবে, সেই টোটাটা একটা কাগজের মধ্যে মোড়ানো থাকবে, ঠিক আছে। এবং সেই টোটাটা, কার্তুজটাতে বলা হচ্ছে যে শুয়োর এবং গরুর চর্বি মেশানো আছে, গরু এবং শুয়োরের চর্বি মেশানো আছে। এবং সেটা খুব, রাইফেলে ভরতে গেলে দাঁতে কেটে ভরতে হয়, দাঁতে কেটে ভরতে হবে। তাহলে শুয়োর এবং চর্বি মিশ্রিত এই টোটাটা এই দাঁতে কেটে রাইফেলে ভরতে হয়, এটা তো হিন্দু এবং মুসলিম উভয় সেনাবাহিনীর মধ্যে একটা জাতি ধর্মের ক্ষেত্রে বা জাত ধর্ম চলে যাওয়ার ক্ষেত্রে, তাদের জাত চলে যাওয়া, তাদের ধর্ম নষ্ট হওয়ার ক্ষেত্রে একটা অন্যতম পাপ বলে মনে করে। এবং ব্রিটিশ নাকি ইচ্ছাকৃতভাবে এই ধরনের একটা গুজব বা এই ধরনের বিষয়টা নিয়ে, যাতে হিন্দু মুসলিম সেনাবাহিনীর মধ্যে যে বা সিপাহীদের মধ্যে যে ঐক্যবোধ ছিল, সেই ঐক্যবোধটাকে নষ্ট করা এবং তাদের মধ্যে যে বিদ্রোহের যে আগুন সেটাকে নিভিয়ে দেওয়া বা দমন করা। তা এই টোটা বা এনফিল্ড রাইফেলের ভারতবর্ষে কারখানা তৈরি হবে ঠিক করা হলে, দমদম, মিরাট এবং আম্বালা, এই 3 জায়গাতে কারখানা তৈরি হবে, এবং সেই কারখানা তৈরি হবে এনফিল্ড রাইফেল এবং তার টোটা। এবং এটা সিপাহীদের মধ্যে প্রত্যেকটা ইনফ্যান্টারিতে আর কি, অর্থাৎ সেনা ছাউনি, সব জায়গায় সেনা ছাউনি আছে, ব্যারাকপুর, মুর্শিদাবাদ, মিরাট, লখনৌ, সব জায়গাতে এই সেনা ছাউনিতে বা সেনানিবাসে সেখানে ছড়িয়ে গেল এই গুজবটা যে ভারতবর্ষের সিপাহীদেরকে ধর্মচ্যুত করার জন্য ব্রিটিশ সরকার একটা নতুন রাইফেল নিয়ে এসেছে, এনফিল্ড রাইফেল, সেটা আমাদের জাত ধর্ম এটা ইচ্ছাকৃতভাবে করেছে, তাই এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা প্রয়োজন। এই ঘটনাটা যখন ছড়িয়ে পড়ছে তখন একটা বিদ্রোহের আগুন জ্বলে উঠছে। এই প্রত্যক্ষ কারণ এনফিল্ড রাইফেল, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসে, এনফিল্ড রাইফেল কি বা সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। ঠিক আছে, প্রত্যক্ষ কারণ কোনটাকে বলা হয়, যে কারণ বা ঘটনার পরিপ্রেক্ষিতে ইমিডিয়েট কোন ব্যবস্থা না হচ্ছে বা কোনো ঘটনা ঘটছে, তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট কজ বা প্রত্যক্ষ কারণ। তা এনফিল্ড রাইফেলের ঘটনাটা পরপরই, ঘটনাটা যখন ঘটছে আর কি, বা এরকম যখন ইন্ট্রোডিউস করছে ব্রিটিশরা, তখন সিপাহী বিদ্রোহ শুরু হচ্ছে। এবার বক্তব্য, সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হচ্ছে। সিপাহী বিদ্রোহ কিন্তু একটা বিস্তীর্ণ এলাকাতে হয়েছিল, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে হয়নি, তা ভারতবর্ষে কিন্তু বিস্তীর্ণ এলাকাতে হয়েছিল, বিস্তীর্ণ এলাকাতে। কোথায় কোথায়? প্রথমে 1857
1857 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি 1857-এ 26শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে সেনা ছাউনি ছিল 11 নম্বর ইনফ্যান্ট্রি। 11 নম্বর ইনফ্যান্ট্রি যে সেনানিবাস বা সেনা ছাউনি ছিল, সেই সেনা ছাউনিতে সিপাহীরা একটা অভ্যুত্থান ঘটাচ্ছে বা বিদ্রোহের সূচনা করছে আর কি, এই এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করে। তার আগে যে কারণগুলো ছিল আর কি, সামরিক কারণ, ওই কারণগুলো তো আছেই। এই ঘটনাটা কেন্দ্র করে তারা বহরমপুরে 11 নম্বর ইনফ্যান্ট্রিতে কিন্তু সিপাহী বিদ্রোহ শুরু হচ্ছে। এরপরে বাংলাতে 1857-এ মার্চ মাসে 1857-এর 29শে মার্চ ব্যারাকপুরে 34 নম্বর ইনফ্যান্ট্রি যে সেনা রেখে, সেই সেনা মঙ্গল পাণ্ডে, ঠিক আছে, মঙ্গল পাণ্ডে নাম আমরা শুনেছি। মঙ্গল পাণ্ডে তখন ব্যারাকপুর সেনা ছাউনিতে 34 নম্বর ইনফ্যান্ট্রি। 29শে মার্চ একটা ঘটনা ঘটল। কি ঘটনা? সেখানে দুজন ব্যক্তি এসেছে। দুজন ব্যক্তি সেখানে আমরা পাই, একজন হচ্ছে লেফটেন্যান্ট বগ এবং মেজর জেনারেল হিউসন আর লেফটেন্যান্ট বগ একটা হচ্ছে কি মেজর জেনারেল হিউসন, ঠিক আছে। এই যে মেজর জেনারেল আর হচ্ছে কি লেফটেন্যান্ট, তারা ব্যারাকপুরের সেনা ছাউনিতে এসেছে। মঙ্গল পাণ্ডে তখন তাদের সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে গিয়েছে যে ব্রিটিশরা ভারতবর্ষের সেনাবাহিনীর এনফিল্ড রাইফেল প্রবর্তনের মধ্য দিয়ে জাত ধর্ম নষ্ট করছে এবং তাদের এই ষড়যন্ত্রের শিকার হচ্ছে ভারতবর্ষের সেনাবাহিনী। তা এর বিরুদ্ধে প্রতিবাদ এবং তার সাথে আগের যে বৈষম্যমূলক যে আচরণগুলো ছিল তারও প্রতিকার করা। সেই প্রতিকারের উদ্দেশ্যে প্রথমে বিদ্রোহ শুরু করছে। মঙ্গল পাণ্ডে এই বগ এবং হিউসনকে উপরে আক্রমণ হানে। সেই সময়তে ঈশ্বরী পাণ্ডে বলে একজন পাহারাদার ছিল আর কি সেই সেনাবাহিনীর ছাউনিতে। ঈশ্বরী পাণ্ডে তাকে আটকায় এবং শেখ পল্টু নামে আরেকজন সিপাহী তখন তার পিছন দিকে মঙ্গল পাণ্ডেকে ধরে, কিন্তু তার আগে বগ এবং হিউসনকে কিন্তু ক্ষতবিক্ষত করে দেয়। কিন্তু দুজন প্রাণে মারা যায়নি, বগ এবং হিউসন দুজন প্রাণ মারা যায়, কিন্তু তখন সেখানে তার উপরে আক্রমণ করে কে? মঙ্গল পাণ্ডে। এবং পরবর্তীকালে মঙ্গল পাণ্ডেকে ধরা হয় এবং মঙ্গল পাণ্ডের বিচার হয় এবং বিচারটা এমনভাবে হয়েছিল 6 এপ্রিল সামরিক আদালতে, সেনাবাহিনীর আদালত থাকে, নিজস্ব আদালত, সেই সামরিক আদালতে তার বিচার হয় এবং 8 এপ্রিল মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। প্রথম সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। ভারতবর্ষের তাহলে ব্যারাকপুরে মুর্শিদাবাদ শুরু হচ্ছে, তাহলে ব্যারাকপুরে কার নেতৃত্বে শুরু হলো? 29শে মার্চ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হলো। কাকে হত্যা করার মধ্য দিয়ে, মানে হত্যা করেনি, কাকে আক্রমণ করার মধ্য দিয়ে? লেফটেন্যান্ট বগ এবং মেজর জেনারেল হিউসনকে আক্রমণের মধ্য দিয়ে মঙ্গল পাণ্ডেকে ধরা হয় এবং মঙ্গল পাণ্ডেকে পরবর্তীকালে ফাঁসি হয়। এবং এই মঙ্গল পাণ্ডেই ছিল ভারতবর্ষের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। বা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুরে কার নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। এবং কবে শুরু হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ। বাংলায় প্রথম সিপাহী বিদ্রোহ 1857 26 ফেব্রুয়ারি। কোথায়? বহরমপুরে 11 নম্বর ইনফ্যান্ট্রিতে একটা সামরিক বা সিপাহীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল, কিন্তু সেখানে নবাবের সহযোগিতা পায়নি এবং এই সিপাহীদের কিছু সাধারণ মানুষও অংশগ্রহণ করেছিল। কিন্তু তার পরের মাসে মার্চ মাসে এই সিপাহী বিদ্রোহ আস্তে আস্তে তাহলে প্রথমে বহরমপুরে বাংলায়, তারপর ব্যারাকপুর। তাহলে কি শুধুমাত্র ব্যারাকপুর বাংলাতেই হয়েছিল? তা নয়, সিপাহী বিদ্রোহ কিন্তু আস্তে আস্তে অন্য জায়গাতে ছড়িয়ে পড়ছে। এবার বলি, এই সিপাহী বিদ্রোহ বৃহৎ আকার ধারণ কেন করছে? কারণ তার আগে বেশিরভাগ জাতি অসন্তুষ্ট হয়েছে। কারণ শুধুমাত্র সিপাহীর অসন্তুষ্ট নয়, ট্যাক্স সিস্টেমের ফলে জমিদার তালুকদাররা তো আছেই, কিছু সামন্ত প্রভুরা তারাও ক্ষতিগ্রস্ত আছে,
কৃষকরা তো অলরেডি ক্ষতিগ্রস্ত, তাদেরকে অত্যাচার করে করে তো শেষ। নিচু কাস্টের নিচু সম্প্রদায়ের মানুষরা তারাও অতিষ্ঠ হয়ে আছে, সিপাহীরা তো অতিষ্ঠ। তাহলে এই যে নিচু কাস্টের সম্প্রদায়, কৃষকরা, লেবাররা, জমিদার, তালুকদার শ্রেণী, সামন্ত প্রভু এবং কিছু রাজ্যে নবাব, তারাও অসন্তুষ্ট। যেরকম ঝাঁসির লক্ষ্মীবাই ঝাঁসি রাজ্যটা দখল করে নিয়েছে, সপ্তবিপ্লব নীতি অনুযায়ী দখল করে নিয়েছে। অযোধ্যাকে দখল করে নিয়েছে কী জন্য? কুশাসন, অর্থাৎ ওখানে খারাপ শাসন চলছে, সেই অজুহাতে অযোধ্যাকে দখল করে নিয়েছে। ওইদিকে দিল্লির সম্রাট ছিল মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহকে তার ভাতা, তার উপাধি সব কেড়ে নিয়েছে। তাকে যে টাকাটা দেওয়া সেটাও দেওয়া হচ্ছে না। তাকে আবার মারাঠাদের ক্ষেত্রে পেশোয়া পদকে লুপ্ত করে দিচ্ছে লর্ড ডালহৌসি। তাহলে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু ক্ষুব্ধ হয়ে আছে এই ব্রিটিশ সরকারের উপরে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে। সেই সুযোগটা বা এই সম্পর্কে, মানে আমি তো ক্ষতিগ্রস্ত আছি, তাহলে তার বিরুদ্ধে তো বদলা নেব বা তার তো সুবিচার চাই। তাই এই সুবিচার পাওয়ার জন্য বা বদলা নেওয়ার জন্য সুযোগ তৈরি করে দিল কারা? সিপাহীরা। কার মাধ্যমে? এই সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে, সিপাহী বিদ্রোহের সূচনার মধ্য দিয়ে। তাই বাংলায় সিপাহী বিদ্রোহ সূচনা হলেও সেই সিপাহী বিদ্রোহ শুধু বাংলার সীমানার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকলেও না, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ল। কোন কোন অঞ্চলে? বিশেষ করে ভারতবর্ষের যে ম্যাপটা যদি আমরা দেখি, ভারতবর্ষের পূর্ব ভারতটা এবং উত্তর ভারতে এই সিপাহী বিদ্রোহ সব থেকে বেশি স্বতঃস্ফূর্ত আকার ধারণ করেছিল। আবার বলি, কোন জায়গাটা? পূর্ব ভারত এবং উত্তর ভারতের এই জায়গাগুলিতে সিপাহী বিদ্রোহ একটা স্বতঃস্ফূর্ত আকার ধারণ করেছিল। সেটা কোথায় কোথায়? সেটা আমরা কোথায় দেখব? যে প্রথমে বাংলা দেখলাম, মিরাটে সিপাহী বিদ্রোহ শুরু হলো। ঠিক আছে, মিরাটে সিপাহী বিদ্রোহ 10th মে। ঠিক আছে, 10th মে সিপাহী বিদ্রোহ শুরু হলো মিরাটে। ওই সালটা একই সাল, 1857-এর 10th মে মিরাটে। এই মিরাটে কীরকম? ওখানে 90 জন সিপাহীকে তারা গ্রেপ্তার করলো। কী জন্য? এই তাদের বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ্রেপ্তার করলো। এবং ওই যে আইনটা যেটা আমি বলেছিলাম, জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট আইন অনুযায়ী এবং এনফিল্ড রাইফেলের বিরোধিতা করার জন্য তাদের কিছুজন ব্যক্তিকে, সিপাহীকে গ্রেপ্তার করে আর কি। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীদের যে বক্তব্য, তাদের আইনের বিরোধিতা করেছে। এবং বেশিরভাগই সেনাবাহিনীকে কী করলো? প্রায় 85 জন সিপাহীকে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো। এবং 85 জন সিপাহীকে শুধুমাত্র সরিয়ে দেওয়া হলো না, তাদের চাকরি চলে গেলো তা নয়, তার সাথে সাথে তাদেরকে 10 বছর সশ্রম কারাদণ্ড দেয়। কত খ্রিস্টাব্দে? 10th মের পরে 9 মে ঘটনাটা ঘটলো। তখন তারা সিপাহীরা বলছে যে না, এটা তো আমরা মানতে পারি না। তখন তারা আক্রমণ করে এবং মিরাটের সেনাসামনিতে তারা আক্রমণ করে। মিরাট 10th মে। এবং প্রকৃতভাবে সিপাহী বিদ্রোহের সূচনা মিরাট থেকে। এরপরে কানপুর, দিল্লি, তারপরে মিরাটের সেনাবাহিনী চলে গেল কোথায়? দিল্লিতে। তারপরে সেনাবাহিনী যাচ্ছে কোথায়? দিল্লিতে হচ্ছে মিরাটের সেনাবাহিনী দিল্লি থেকে রওনা দিচ্ছে আর কি। দিল্লিতে সিপাহী বিদ্রোহ শুরু হচ্ছে 11ই মে। এবং এই দিল্লিতে তারা পৌঁছে গিয়ে প্রথমেই কী করলো? ভারতবর্ষের যে মুঘল সম্রাট বাহাদুর শাহকে ঘোষণা করলো যে বাহাদুর শাহ হচ্ছে কি আমাদের ভারতবর্ষের সম্রাট হিসাবে ঘোষণা করলো, ভারতবর্ষের সম্রাট, এবং আমরা বিদেশি প্রভাব থেকে মুক্ত হতে চাই। তখন কিন্তু দেখবে আস্তে আস্তে সিপাহী বিদ্রোহের যে উদ্দেশ্যগুলো ছিল শুধুমাত্র ব্যক্তিগতভাবে সেই উদ্দেশ্যটা নয়। এই দিল্লিতে পৌঁছানোর পরে দিল্লিতে যখন তখন ভারতবর্ষের যে মুঘল সম্রাট, তাকে ভারতবর্ষের সম্রাট, ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করে। তখন কিন্তু আর মুঘল সম্রাট নয়, অর্থাৎ ভারতের সম্রাট। কারণ আমরা আবার ভারতবর্ষে এই বিদেশি শাসনমুক্ত করতে, বিদেশিদেরকে দেশ থেকে তাড়িয়ে ভারতবর্ষের সম্রাটকে তাদের ক্ষমতাকে ফিরিয়ে দিতে পারে। অর্থাৎ বিদেশি প্রভাব মুক্ত। এটা কিন্তু অন্য কোনো বিদ্রোহের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের উদ্দেশ্যগুলোকে বা তাদের যে
ক্ষোভগুলিকে সেগুলোকে বাস্তবায়িত করার মানে সেগুলো দমন করার জন্য আর কি, অর্থাৎ তাদের উদ্দেশ্যকে ফুলফিল করার ক্ষেত্রে। কিন্তু এখানে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সিপাহীরা ঘোষণা করলো যে ভারতবর্ষের সম্রাট, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ভারতবর্ষ থেকে বিদেশি প্রভাব মুক্ত করা, বিদেশের থেকে বিদেশিদের প্রভাব যেটা আমাদের ভারতবর্ষ আছে এটাকে মুক্ত করা। বাহাদুর শাহকে ভারতবর্ষের সম্রাট হিসেবে ঘোষণা করলো, কিন্তু যতই ঘোষণা করলো কিন্তু সেটা চাইবে যে ভারতবর্ষের এই দিল্লিতে এরকমভাবে সিপাহীরা বিদ্রোহ করছে আর ব্রিটিশরা চুপচাপ বসে থাকবে, তাও থাকবে না। ব্রিটিশ কোম্পানির একাধিক কর্মচারী, একাধিক উচ্চপদস্থ ব্যক্তি এই বিদ্রোহ দমন করতে এগিয়ে আসছে আর কি। দিল্লি হচ্ছে গিয়ে আস্তে আস্তে কী হয়ে গেলো, এই বিপ্লবের প্রধান কেন্দ্র তৈরি হয়ে গেল, সিপাহী বিদ্রোহের প্রধান কেন্দ্ররূপে তৈরি হলো দিল্লি। কিন্তু এই দিল্লিকে সেই সময়তে দখলের জন্য এগিয়ে এলো জন নিকলসন এবং লে হাডসন। লে হাডসন সিপাহী বিদ্রোহকে এই দিল্লিকে তা দখল করলো কত খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বরকে দিল্লিকে পুনঃদখল করে নিল। 11 মে বিদ্রোহ শুরু হলো এবং 20 সেপ্টেম্বর জন নিকলসনের নেতৃত্বে 20 সেপ্টেম্বর জন নিকলসনের নেতৃত্বে দিল্লিকে পুনঃদখল করলো সিপাহীরা। কোন সিপাহীরা? ব্রিটিশ সিপাহীরা, ব্রিটিশ সেনাবাহিনী বা ব্রিটিশ সরকার। এরপর দিল্লি, কানপুর, অযোধ্যা, ঠিক আছে, কানপুরে কার নেতৃত্বে হলো? নানা সাহেবের নেতৃত্বে কানপুরে বিদ্রোহ শুরু হলো। তারপরে অযোধ্যাতে কার নেতৃত্বে হলো? অযোধ্যা হচ্ছে গিয়ে নবাব ওয়াজির আলী তো তখন গ্রেপ্তার করে নিয়েছে, নবাব ওয়াজির আলীকে গ্রেপ্তার করে নিয়েছে ব্রিটিশরা এবং কলকাতা জেলে তাকে বন্দি করা আছে। সেই সময় বেগম সালে গেছে এবং বেগম হজরত মহল। অযোধ্যাতে বেগম হজরত মহল নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হলো, ঠিক আছে, সেখানকার সিপাহীরা বেগম হজরত মহল নেতৃত্বে বিদ্রোহ শুরু করলো। ঝাঁসিতে বিদ্রোহ শুরু হলো। ঝাঁসিতে কার নেতৃত্বে শুরু হলো বিদ্রোহ? রানী লক্ষ্মীবাঈর নেতৃত্বে। বিহারে কার নেতৃত্বে বিহারে শুরু হলো? বিহারে কুনওয়ার সিংয়ের নেতৃত্বে বিহারে। এলাহাবাদে বিদ্রোহ শুরু হলো। এলাহাবাদে কার নেতৃত্বে? এলাহাবাদে লিয়াকত আলী। বিহারে কুনওয়ার সিং, অযোধ্যাতে বেগম হজরত মহল, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাঈ, কানপুরে নানা সাহেব, দিল্লিতে সিপাহীরা মিরারের সেনাবাহিনীরা নেতৃত্বে তারাই দিল্লি দখল করলো, তারাই নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হলো। এই প্রত্যেকটা জায়গাতে যখন সিপাহীরা তাদের নিজস্ব ব্যক্তিত্বের নেতৃত্বে শুরু হচ্ছে, প্রত্যেক জায়গাতেই কিন্তু ব্রিটিশরা তাদের উচ্চপদস্থ সেনাবাহিনীকে পাঠিয়ে বিদ্রোহকে দমন করছে। যেরকম ঝাঁসিতে হিউরোজ গিয়ে সিপাহী বিদ্রোহকে দমন করছে। প্রত্যেকটা ক্ষেত্রে সিপাহীরা ব্রিটিশ সেনাবাহিনী উচ্চপদস্থ কর্মচারীরা গিয়ে বিদ্রোহকে দমন করছে। যেমন করে হোক বিদ্রোহকে দমন করতে হবে এবং সেই বিদ্রোহ দমন করা শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা নয় বা উচ্চপদস্থ অফিসাররা বিদ্রোহ দমন করতে নয়, এবং এই বিদ্রোহ দমন করতে সহযোগিতা করছে ভারতবর্ষের কিছু সিপাহী। এখানেই সবথেকে বড় একটা ব্যর্থতা, যে ভারতবর্ষের মানুষ বিদ্রোহ করছে সিপাহীদের বিদেশি শক্তির বিরুদ্ধে, সেই বিদ্রোহকে দমন করার জন্য ভারতবর্ষের সিপাহীরাই আবার সহযোগিতা করছে। কোথাকার সিপাহীরা? পাঞ্জাব, গোর্খা, দক্ষিণ ভারতবর্ষ সিপাহীরা, যারা সমর্থন করছে। এবং কি এমন ভারতবর্ষের বাংলার যে শিক্ষিত সম্প্রদায়, বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় সমর্থন করছে, না এই সিপাহী বিদ্রোহ এটা অন্যায়, এটা করা উচিত হচ্ছে না, এদেরকে দমন করা উচিত, দমন করতেই হবে সিপাহী বিদ্রোহ। এইভাবে সিপাহী বিদ্রোহ 1858 খ্রিস্টাব্দে প্রবল দমন নীতির ফলে 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে 1858 জুলাই মাসের মধ্যে সিপাহী বিদ্রোহ 1858 জুলাই মাসের মধ্যে সিপাহী বিদ্রোহকে দমন করা হচ্ছে। এবার ঘটনাটা এরপর যে জায়গাটা আমাদের পড়তে হবে, 1858 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শেষ, একদম মনে হয়ে গেল। ভারতবর্ষের ইতিহাসে একটা ভীষণ প্রভাব ফেলল। কীরকম প্রভাব? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কাজকর্ম সেটাতে ব্রিটিশ পার্লামেন্ট বিতৃষ্ণা জন্মালো যে না, এর কিছু প্রতিকার দরকার। প্রথমেই বলা হলো যে এখানে নতুন আইন নেওয়া হবে, অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস করলো 1858 আগস্টে, 2 আগস্ট
1858 খ্রিস্টাব্দে 2রা আগস্ট, এবং সেই ভিত্তিতে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি হলো 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি হলো। এবং তার আগে আইনটা কী হলো? অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস হলো কবে? 1858 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে। সেই আইন অনুযায়ী বলা হলো ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর শাসন কার্য পরিচালনা করবে না। এই হচ্ছে কি সিপাহী বিদ্রোহের সংক্ষিপ্ত ইতিহাস। সিপাহী বিদ্রোহের কারণ আমরা সংক্ষেপে আলোচনা করলাম, কোথায় কোথায় বিদ্রোহ হলো। এবার যদি আমি একে সামাপ করি, সংক্ষেপে বলি, সিপাহী বিদ্রোহের কারণ রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, এবং প্রত্যেক কারণ ছিল এনফিল্ড রাইফেলের ঘটনা। সিপাহী বিদ্রোহ প্রথম বাংলায় কোথায় শুরু হয়েছিল? প্রথম শুরু হয়েছিল মুর্শিদাবাদের 11 নম্বর ইনফ্যান্ট্রি বহরমপুরে। তারপর সিপাহী বিদ্রোহ কোথায় শুরু হলো? 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 34 নম্বর ইনফ্যান্ট্রি। সেখান থেকে মঙ্গল পাণ্ডে হচ্ছে কি ভারতবর্ষের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। তারপর শুরু হলো মিরাটে, কানপুরে, বিহারে, দিল্লি, অযোধ্যা, লখনৌ, ঝাঁসি, অর্থাৎ পূর্ব ভারত এবং উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় সিপাহী বিদ্রোহ হলো। মাথায় রাখবে, দক্ষিণ ভারতবর্ষে, পাঞ্জাবে, এই সমস্ত জায়গাতে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়নি। আবার বলছি, দক্ষিণ ভারতবর্ষে এবং পাঞ্জাবে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়নি, সিপাহীর অংশগ্রহণ হয়নি। ওখানকার সিপাহীরা এই বিদ্রোহ দমন করতে সহযোগিতা করছে ব্রিটিশদের। এবং এই সিপাহী বিদ্রোহ শেষ কবে হয়? 1858 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে সিপাহী বিদ্রোহ দমন করা হয়। এই সিপাহী বিদ্রোহ দমন করার ক্ষেত্রে অন্যতম উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল কারা কারা? হিউরোজ, জল নিকলসন, জর্জ হাডসন, হিউসন প্রমুখ কিছু কিছু মেজর জেনারেল এবং উচ্চপদস্থ কর্মচারীরা তারা এই বিদ্রোহ দমন করতে করেছিল। এটা গেল সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে যে জায়গাটা আমাদের আছে, পরের টপিকটা, যে সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি। অর্থাৎ এই সিপাহী বিদ্রোহ শুরু করলো সিপাহীরা, ঠিক আছে, এবং সেই সিপাহী বিদ্রোহে কিন্তু সিপাহী ধারা থাকলো না। ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায় কিন্তু এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করলো। কারা অংশগ্রহণ করলো? জমিদাররা, কোনো কোনো রাজ্যের নবাব, কোন কোন রাজ্যের রাজা, ভারতবর্ষের মুঘল সম্রাট, কৃষকরা, ঠিক আছে, শ্রমিকরা, প্রত্যেকটা শ্রেণী মানুষ কিন্তু এই আস্তে আস্তে অংশগ্রহণ করছে আর কি। এই যে অংশগ্রহণ করছে, তাহলে কি এটা কি শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলবো না অন্য ধরনের বিদ্রোহ বলবো? এই নিয়ে একটা ঐতিহাসিকদের বিতর্ক আছে, যে বিতর্কটা বলা হয় সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ। অর্থাৎ সিপাহী বিদ্রোহকে কেউ কেউ বলছেন সিপাহী বিদ্রোহ, কেউ কেউ বলছেন, কোনো কোনো ঐতিহাসিক বলছে না এটা সামরিক অভ্যুত্থান। প্রত্যেকটা কিন্তু যুক্তি আছে, কেন বলা হয় তার কোনো যুক্তি আছে। আবার কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে এই সিপাহী বিদ্রোহ হচ্ছে কি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, যেরকম ভিডি সাভারকার বলছেন না এই সিপাহী বিদ্রোহ হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থ আছে, সেই গ্রন্থে তিনি বলছেন যে সিপাহী বিদ্রোহ হচ্ছে কি ভারতবর্ষের প্রথম স্বাধীনতার যুদ্ধ। প্রথম স্বাধীনতা যুদ্ধ হচ্ছে কি সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয়। সিপাহী বিদ্রোহকে কোনো কোনো ঐতিহাসিক বলছে না এটা হচ্ছে সামন্ত বিদ্রোহ বা সামন্ত প্রভুদের বিদ্রোহ, ঠিক আছে। রমেশচন্দ্র মজুমদার বলছেন যে ক্ষয় পাওয়া অভিজাততন্ত্র এবং সামন্ততন্ত্রের মৃত্যুকালীন শেষ আর্তনাদ, অর্থাৎ মরার আগে শেষ কান্নার্কি, অর্থাৎ মৃত্যুকালীন শেষ আর্তনাদ হিসাবে তিনি উল্লেখ করেছেন এই বিদ্রোহকে। রজনী পাম দত্ত, ঐতিহাসিক মার্ক্সবাদী ঐতিহাসিক রজনী পাম দত্ত, তিনিও এটাকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ হিসাবে উল্লেখ করেছেন। রণজিৎ গুহ বা সাবলটান গোষ্ঠী ঐতিহাসিকরা, রণজিৎ গুহ, গৌতম ভদ্র, এই সমস্ত সাবলটান গোষ্ঠী ঐতিহাসিকরা বলছে না সিপাহী বিদ্রোহ হচ্ছে কি নিম্ন শ্রেণীর মানুষের যোগদান করেছে, অর্থাৎ এই নিম্ন শ্রেণীর মানুষের অবদানও এই সিপাহী বিদ্রোহের মধ্যে আছে। ঐতিহাসিক পিসি যোশী তিনি কি বলছেন না এই বিদ্রোহ হচ্ছে কি একটা জাতীয় মুক্তি সংগ্রাম বলে আখ্যায়িত করছে। অন্যদিকে এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলছেন কে? জাতীয় বিদ্রোহ বলেছেন ব্রিটিশ টোরি দলের সদস্য ডিসরেলি এবং কার্ল মার্কস, জন নর্টন, এই সমস্ত ঐতিহাসিকরা। কার্ল মার্কসও তিনি বলেছেন যে ভারতবর্ষের সিপাহীরা নিছক সিপাহী বিদ্রোহ নয়, এটা হচ্ছে একটা জাতীয় বিদ্রোহ, ঠিক আছে, জাতীয় বিদ্রোহ। এরকম বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন বক্তব্য আছে, বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন বইয়ের তারা উল্লেখ করেছেন সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা নেক্সট দিন আলোচনা করা হবে, ঠিক আছে। তাহলে আজকে যেটা আলোচনা হলো সেখান থেকে শর্ট কোশ্চেন আসবে, 2 নম্বরের প্রশ্ন আসবে, এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, এগুলো তোমার তৈরি করে নেবে, ঠিক আছে।